যেমন এটা তো আমি খুবই কারেক্টলি বলি, কতদিন ধরে আমরা বলছি, আমি তো কত বক্তৃতা করছি যে আমরা ক্ষমতায় গেলে কি বলে জালনা দরজায় পর্দা থাকবে না আমাদের এমপিদের, সমাজটা শ্রেণীবিভক্ত রাখলে ওটা পারা যাবে না, তাহলে ন্যূনতম গ্রহণযোগ্য জায়গায় যেতে হবে। এবং এইটা যদি আমরা এখন সুনির্দিষ্ট করে ফেলতে পারি, এবং আমি বলবো এই সরকারকেই এবং সবাইকে বলবো, আমি সহ অন্যদেরকে, যে এখন থেকে আসেন একটা বড় কাজ করি, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজটা শুরু করি। ধন্যবাদ। তাহলেই দেখবেন আগামীতে আরো অনেক বেশি আমরা সংকট দূর করে যেতে পারবো। যদি আপনাকে এভাবে বলতে বলি 17 বছরের আগের তারেক রহমান এবং আজকের তারেক রহমান যদি মূল্যায়ন করতে বলি, কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাই বিএনপির বিপরীত রাজনীতি করেন, তো বিপরীত রাজনীতি করতে হলে সমালোচনা করতে হবে তা কিন্তু নয়। তো ওই দিনটাও কিন্তু পাল্টে গেছে, খেয়াল করেছেন? তিনি সাফল্য কামনা করেছেন এবং আন্তরিকভাবেই করেছেন। আমি যতটুকু এই মিনিটখানেকেও বুঝতে পেরেছি, বাংলাদেশের মানুষেরও মনোজাগতিক একটা পরিবর্তন কিন্তু হয়ে গেছে। তো তারেক রহমান সাহেব 17 বছর আগে শুধুই মজলুম ছিলেন, নির্যাতিত নিপীড়িত ছিলেন, চরম নির্যাতিত, চরিত্রে কলঙ্ক দেয়া থেকে শুরু করে বদনাম, অপমান এবং ভবিষ্যতেও যেন একটা খলনায়কের জায়গায় তারা রাখা যায়, রাষ্ট্র থেকে যখন এই অপচেষ্টা হয়েছে সেটা তিনি উতরিয়েছেন, ওভারকাম করেছেন। চারটেখানি কথা নয় কিন্তু, তাও রাষ্ট্র বলতে ওই রাষ্ট্রটা চালিয়েছে কে? বাংলাদেশের ওই সময়ের বা এখনও নাই বললাম বিশাল দল আওয়ামী লীগ, প্রাচীন দল আওয়ামী লীগ। তো সেটা তিনি ওভারকাম করে যখন দেশে আসতেন, আমরা একটা ভিন্ন হাইপ কিন্তু দেখলাম, যে একটা উচ্ছ্বাস। দিন কয়েকের মাথায় কিন্তু বেদনা, তিনি তার মাকে হারালেন, উচ্ছ্বাসের মধ্যেই বেদনা। তারপরে আসলো নির্বাচন, নির্বাচন হেলে দুলে একটি আসনেও পাশ করতে পারেনি বিএনপি, একটি আসনেও নয়। খেয়াল করেন কিন্তু বিষয়টা, এবার নির্বাচনে বিএনপির যিনি প্রধান তিনিও কিন্তু নির্ভারে পাশ করতে পারেননি, বরং তার একটা আসনও ঝুঁকিতে পড়ে গিয়েছিল। আবার বিরোধী দল জামাত ইসলামের যিনি প্রধান তার নিজের আসনও ঝুঁকিতে পড়ে গিয়েছিল। অর্থাৎ চরম লড়াই করতে হয়েছে। মানে ঝুঁকি মুক্ত হলে কি হবে? ঝুঁকিমুক্ত এখনো হননি কেউই ঝুঁকিমুক্ত হননি। এবার যখন ক্ষমতায় অভিষেক ঘটল তার, খুব একটা স্পর্শকাতর সময়ে, রমজান প্রতি বছরে আসে, আসবে, যাবে, কিন্তু রমজান বাংলাদেশে যত না ধর্মীয় আনুষ্ঠানিকতা, বরাবর দেখা গেছে এটা রাজনৈতিক আনুষ্ঠানিকতাও হয়ে যায়। বিশেষ করে গেল রমজানে হয়তো একটু স্বস্তিতে ছিলাম তার আগেরটার চেয়ে। আওয়ামী লীগের আমলের শেষ দিকের রমজানগুলোতে আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, নিশ্চয়ই আপনার মনে থাকার কথা, যে বেগুনের বদলে পেঁপে দিয়ে কি করা যায়, রেসিপি কিন্তু শুনতে হয়েছে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে। অনিবার্য পরিণতি, যে মরিচ কিভাবে রাখা যায় ফ্রিজের মধ্যে অনেক দিন, ডিম কিভাবে শুকিয়ে রাখা যায়, এই যে নানান রেসিপি, এমনকি কাঁঠাল দিয়ে কি খাওয়া যায়, এই ধরনের বয়ানগুলো বা এই ধরনের রেসিপিগুলো আমাদের রমজানের পূর্বাপরে বেশি শুনতে হয়েছে। তার মানে শেখ হাসিনা কি জোকস করেছিলেন? খেজুরের বদলে বড়ই খেতে বলেছিলেন। শেখ হাসিনা কি এগুলো শখে করেছিলেন বা কমিক করেছিলেন? না, বাস্তবতা ছিল বড় নিষ্ঠুর, সামলাতে পারছিলেন না। ঠিক এবারের সরকারটা কিন্তু রোজা মুখে শুরু হচ্ছে, একদম রোজা মুখে, আগামীকাল থেকেই সম্ভবত মাহে রমজান। তো আজকে এরকম দিনে সেন্সিটিভ কিন্তু ছোট্ট ছোট্ট কিছু জিনিস, লেবুর হালি কত সেটাই যেন জাতীয় ঘটনা, বেগুনের কেজি কত এটাই যেন জাতীয় ঘটনা। আজকে লেবুর হালি 120 টাকা, রমজানের সবচেয়ে প্রয়োজনীয় অনুষঙ্গ কিন্তু। জি, কিন্তু আবার সবচেয়ে প্রয়োজনীয় না হলেও রমজানে পেঁয়াজও অনুষঙ্গ হয়ে যায়, কখনো মরিচও হয়ে যায়, হয়তো এত জরুরি না, কিন্তু এটা আবার জোর দিয়ে বলতেও পারবেন না, ভিন্ন ট্যাগ পড়ে যাবে গায়ে, যে আপনি রমজান বিরোধী হয়ে যাবেন সোজা। তো আসলে রমজানটাকে আপনি চ্যালেঞ্জ মনে করছেন অবশ্যই, বিএনপির, যেটা তারেক রহমান সাহেব অ্যাড্রেস করেছেন, জি, এবং এরই মধ্যে বার্তাও দিয়েছেন নিত্য পণ্যের দ্রব্যমূল্য কমানোর বিষয়, আবার যানজটের দিকে দিয়েছেন, অর্থাৎ তার হোমওয়ার্ক প্রচুর। তো 180 দিন যেটা বলেছেন, 180 দিন অনেক দিন নয়, আপনি যখন 17 বছর 7 মাসের সাথে তুলনা করবেন, 180 দিন কোনো দিনে নয়। কিন্তু আবার বাস্তবতা হচ্ছে বাংলাদেশের একদিনও সহ্য করতে চায় না আপনার যে কোনো কিছু নিয়ে মন্তব্য করা, প্রয়োজনে ট্রল করা, ফটোকার্ট করা, সমাজের যোগাযোগ মাধ্যম খুবই স্ট্রং। জি, তো এটা এক ধরনের সরকারের উপর চাপ যেমন পড়বে, আর সমান্তরালে যেটা প্রিন্স ভাই বলছিলেন, আমি শুধু মবের মধ্যে থাকতে চাই না, অর্থাৎ অন্যায় কার্যক্রম যেন না চলে, বিশেষ করে সোজা সাদামাটা বাংলায় ওগুলো মব। আমি গণমাধ্যম কর্মী হিসাবে বলতে চাই, আপনি শাহবাগ দাঁড়িয়ে গেলেন মনের ইচ্ছা মতো, গোটা জাতিকে পরিচালনা শুরু করলেন, সকাল 9টায় সবাই দাঁড়িয়ে থাকবেন এক জায়গায়,
মতিঝিল শাপলা চত্বরে দাঁড়িয়ে যাবেন, বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে দাঁড়িয়ে যাবেন, এগুলো কিন্তু একটু ধাঁচ ভিন্ন, প্রত্যেকটাই মব। মানুষ এগুলো পছন্দ করে না। একটা নির্বাচিত সরকার আছে, একটা শক্তিশালী বিরোধী দল এবার আছে। ইচ্ছে করলে মানুষও যদি একটু ধৈর্য ধরে, মানুষের আকাঙ্ক্ষার পারদ অনেক উপরে, কারণ নির্যাতিত হতে হতে সবাই হয়েছে যার যার মতো, প্রতারিত হতে হতে, ঠকতে ঠকতে, ব্যঙ্গ তামাশার শিকার হতে হতে মানুষ এখন রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক অভিযাত্রায় চায়। আর তারেক রহমান সাহেবের যেটা খুব ভালো লক্ষণ দেখা গেল, জি। যে তিনি একাই 100 জন হওয়ার একটা চেষ্টা তার মধ্যে নেই, বরং 100 জনকে এক করার একটা প্রবণতা কিন্তু বরাবরে দেখছি। নির্বাচনের পর আমরা আরও বেশি করে দেখছি। এতে করে তার ব্যর্থ হওয়ার সুযোগ কম, আর ব্যর্থ হওয়া যাবে না, তার ব্যর্থ হওয়ার সুযোগও নাই, কারণ নয়তো আমরা আরেকটা বাজে পরিণতি দেখব। ধন্যবাদ আপনাকে। মোটা রাষ্ট্রের আপনি জন্য। চ্যালেঞ্জের কথা বলেছিলেন, রহিন হোসেন প্রিন্স, আপনিও একটা চ্যালেঞ্জের কথা বলেছিলেন আসলে এই সরকারের সামনে। আমার যে একটা মানে অবজারভেশন, এটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন, সুশাসন প্রতিষ্ঠা, এই বিষয়গুলোকে আপনি চ্যালেঞ্জ মনে করেন কিনা বিএনপির জন্য সামনের সরকার, বা আপনি আবার নতুন কি চ্যালেঞ্জ মনে করছেন যে এই সরকারের আরো কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে হয়? না, একটা আপনি তো বললেন যেটা গণতন্ত্র, অর্থনীতি, সুশাসন, আসলে এই কথাগুলোর মধ্যে সবই আসে। এগুলো তো চ্যালেঞ্জ, কিন্তু ওই যে বললাম যে 180 দিনে তো অগ্রাধিকার দিয়ে জায়গাগুলো করতে হবে, এটাই ব্যাপার। আমাকে যদি বলেন রিপিটেশন হলে আবারও বলছি যে প্রথমে হচ্ছে এই যে আমাদের মধ্যে, আমি এই কথাটা আবার একটু পেছনে ফিরেই সামনে আসতে হয়, যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা আসলাম 24-এ, সেই আকাঙ্ক্ষার সংকট তৈরি করলো কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ে। জি। তাহলে আপনাকে ওই পেছন ফিরে ওইখান থেকে শুরু করতে হবে এবং এইখানকার জটিলতা দূর করতে হবে। যে আগে যে কেউ কোনো, ভাই খুবই কারেক্টলি বলছে যে হুটহাট করে কোনো কিছু করে কোনো আইন দেখানো যাবে না, যাবে না। এইটা চলবে আইনের গতিতে। এইটা একটা আপনি যদি বলেন চ্যালেঞ্জের জায়গা, এটাই, সেটাকে আপনি ডেমোক্রেসির চ্যালেঞ্জের একটা ছোট পার্ট হলে বলতে পারেন। একটা আরেকটা বড় চ্যালেঞ্জ দেখেন এইখানে, বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। আমি তো খুবই দেখেছি, প্রাসঙ্গিক, খুবই আমি তো প্রাসঙ্গিক। দেখেছি এটা কিন্তু অগ্রাধিকার, আপনি আইন শৃঙ্খলার সাথে দেখেন, এটা আমি বলেছিও টেলিভিশন, অনেক সময় বলতে খারাপও লেগেছে। আমি দেখছি যে পল্টন মোড়ে আমার পার্টি অফিসের ওইখানে হেঁটে আসছে একটা ট্রাফিক ভাই, কথা বলছে, কেউ শোনে না। আমার 2-1 দিন যে শ্রমজীবী মানুষ, আমার তাকেও ডেকে ধমক দিতে হয়েছে যে এই শোনো না কেন। তখন উনি এসে দেখি ও কাতর, কি করবো বলেন তো স্যার, মানে আমি যেটা জীবনেও কোনোদিন দেখিনি, এটা আমরাও তো দাঁড়াই। তাহলে এই জায়গাগুলো, তারপরে আমাদের এই যে পুলিশ যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল তার ট্রমার মধ্যে আছে, সেইখানকে তো আপনাকে পুনরুদ্ধারের জায়গা করতে, আপনি দেখেন মানে একই সাথে অনেকগুলো কাজের মধ্যে, সেইটা না হলে তো আপনি এই কাজগুলো পারবেন না। আপনি ধরুন প্রসঙ্গক্রমে খালি বলি, নির্বাচনে আমাদের সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটা কঠোর অবস্থান ছিল বলেই যতটুকু পজিটিভ সেটাই তো হতে পেরেছে। শেষ দিন আমার বিবেচনা, আমি নির্বাচনের সময় বলেছি ওইটা শেষ 7 দিন আগে থেকে এই ভূমিকাটা, সেই জায়গাটাই এইটা একটা বড় চ্যালেঞ্জের জায়গায় মনে করি। একই সাথে একটা চ্যালেঞ্জ এটা মনে রাখতে হবে, ডেমোক্রেসির সাথে আমাদের দেশ কোনটা, যেটা আপনি আজকেই বললেন, উনি স্মৃতিসৌধে উনি মানে ওনার টিম ফুল দেওয়ার পরে যে কথাগুলো বলেছেন, যে মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যেটা বলেছেন, তো দেখেন আমাদের কিন্তু একেবারেই 5 তারিখে, যেটা আমরা কিন্তু তখনই বলেছি, আমি বলি যে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা বলেছি, আমরা গণ অভ্যুত্থানের পরপরই যে এই পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার স্টেটমেন্ট দিয়ে বিকালে বাসায় ফিরে যখন দেখলাম, তখন আমরা বলেছি তখন যে মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের পরে আক্রমণ রুখে দাঁড়াও। তাহলে আপনি কিন্তু এইটার সাথে এই সিগন্যালটাও দিয়ে এইখান থেকে যে ঠিক আছে আমরা এটা পুনরুদ্ধার করব, এই সংকটগুলো হতে দেবো না, কারণ বাংলাদেশ তো সেই জায়গাটাকে আপনি থেকেই, এবং ডেমোক্রেসির বাইরে কোনো কিছু চলবে না, এইটা করা দরকার। আমি দেখলাম, যদিও আমি বললাম যে সবটা না শুনেও বলা কঠিন, দেখলাম আইনমন্ত্রী তিনি বলেছেন বিচারের সম্পর্কে, আমাদের আগেই বললাম যে মবের ব্যাপারে ফখরুল ভাই বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আবার ওই যে সচিবালয়ের যে পে স্কেলের বিষয়, সেখানে দেখলাম বলেছে পরীক্ষা করে দেখা, আমার অর্থনীতির জায়গায় সবটাই আছে। এই জায়গায় আমি খালি একটা কিটিক করে এই কথাটা বলি, আমি কালকে থেকে দেখলাম, আমি না আমার বলতে চাই না, কারণ আজকে প্রথম দিকে এটা বলতে চাই না, আমাদের এই ভাইদেরও যারা মন্ত্রী বা দায়িত্ব পালন করেছে, আমরা তো কম বেশি চিনি, 2-1 জন ছাড়া তো সবই চিনি, একটু বলবো যে তাকেও, তার যে যিনি দায়িত্বে আছেন তার তো অফিসিয়াল টিম আছে, হুট করে একজন করেই ফোন ধরে একটা কিছু করলাম ওইটা না করে
তিনি জিনিসটা ঠান্ডা মাথায় ওকে আমি কোনটা করব, তারপরে তার টিমকে বুঝিয়ে কিন্তু করতে হবে, কারণ উনি একটা কিছু বললেই পারবেন না। ধরুন এই যে আয়োজন করেছে, আপনি তো একা পারবেন না, আপনাকে পুরো টিমকে আস্থায় নিয়ে সাথে নিয়ে করতে হবে। সুতরাং কোনো একটা ত্রুটি যদি আমরা দুইজনই বলি, আপনার সাথে সাথে এখান থেকে কোনো মাতবাড়ি না থাকে বলা হচ্ছে আচ্ছা ভাই আমি দেখছি, পরে টিমকে বলে সমাধান। আমি এই জন্য ওনাদেরকে বললাম, আমি গতকাল সেটা আমি মন্তব্য করলাম না, দুই একটা মন্তব্যে আমার কাছে মনে হয়েছে যে ওই মন্তব্য খুব শুনতে ভালো লাগে, কিন্তু কাজটা না হলে সংকট হবে। তাহলে সেই জায়গায় গণতন্ত্র উদ্ধারের আর যেটা বলেছেন অর্থনীতির পুনরুদ্ধারটা একটা জরুরি কর্তব্য, সেইটাও আমি মনে করি। আমি দেখলাম ওনারা মুক্তবাজারের ধারায় থাকলেও যাকে দিয়েছে, এবং বিশেষ করে কথাটা আমার বলাটা ওই যে ভাই বললেন যে আমি তো একটা পার্টি করলেও, কিন্তু আমি বললাম যে ন্যূনতমটা তো আমি চাই। আমি কিন্তু চাই না যে আমি তো, তারা তো সোশ্যালিস্টের ধারায় যাবে, আমি চাই না। মুক্তবাজারের ধারায় যতটুকু সম্ভব। ওইখানে দেখলাম যে ইকোনমিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর রাশেদ আল তিতুমিরকে দায়িত্ব দিয়েছে, ভালো। তার তো আমরা কতগুলো পজিটিভ জায়গা জানি, চিন্তা চেতনা সবটা না মিললো, তো এইটা যদি তারা আস্থায় নিতে পারে, নেবে কিনা আমি জানি না, না নিলে 180 দিন পরে তখন তো অন্য কথা বলতে হবে, এইটা করতে হবে। আর সুশাসনের কথা যেটা বলছেন, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুশাসনের সাথে জড়িত হচ্ছে যে আমি ওই যে বলে না আইন অন্ধ, জি তাই তো কথাটা ঠিক বললাম তো? আইন অন্ধ, ওনাদেরকে বলতে হবে আমরা অন্ধ, এইখানে আমি কোনো ব্যক্তি দেখব না, কোনো গোষ্ঠী দেখব না, আমি আইনের মতো চলবে। কারণ এই চ্যালেঞ্জগুলো গুরুত্বপূর্ণ। এর সাথে বলি, যেটা কিন্তু আলোচনা একটু আসছে, একেবারে তারা করে নাই তা না, এবং এখানে অনেক পলিটিক্যাল লোকজন আমরা দীর্ঘ পথে কিন্তু একই সাথে অতিক্রম করেছি, বিশেষ করে কর্তৃত্ববাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে। তাতে যে কথাটা আমরা বলার চেষ্টা করেছি, সেইটা ওনারা যদি একটু মনে রাখেন তাহলে সেইটা একটা পজিটিভ হবে। সেটা হচ্ছে সব কিছুতে স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, আর কোনো সংকট হলে অন্তত পক্ষে জনগণের অংশগ্রহণ সবসময় করতে পারলে ভালো। সেটা না পারলেও যদি অংশগ্রহণটা কিছুটা হলেও করতে পারেন, তাহলে এই চ্যালেঞ্জ যতটুকু মোকাবেলা করলেন, পরবর্তী ধাপ কি হবে এইটাও বিবেচনা করে আগাতে পারবেন। শেষ বক্তব্য এইটাকে বলে দিয়ে এর সাথে জড়িত, এই কাজগুলো করতে গেলে যে টিমের কথা বলছি, তাদের সার্বক্ষণিক অ্যাটেনশন এই কাজগুলোর মধ্যে থাকতে হবে, এবং কিভাবে পার্লামেন্ট মেম্বাররাও আইন প্রণয়ন সহ সমস্ত কাজে আসতে পারে। যে অতীত দিনে পার্লামেন্ট মেম্বার মানে আচ্ছা আজকে আমি পার্লামেন্ট হয়েছি, ব্যবসা এলাকার ওটা কী করতে পারো, কোথায় যাব, কি করব, এই জায়গাতে ওনাদের কিন্তু এই টিমকে 300 জনের উপরও এই ধরনের একটা, আমি নজরদারি শব্দটি উল্লেখ করলাম, যদি কিছুটা করে একটা মোটামুটি এই বুর্জুয়া দল হিসাবে তার ব্যবস্থার মধ্যেও একটু হলেও পজিটিভ রেখা পাত করতে পারে, আমি সেইটাকে একটা বড় অগ্রগতি হিসাবে দেখব, ধরে নেবেন। ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি দর্শক। সেই দর্শক আবারও আমন্ত্রণ, বিরতির পর আলোচনায় যা আছেন মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক ও লেখক, আছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পরে মোস্তফা কামালের কাছে যেতে মোস্তফা কামাল, আজকে মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করতে গিয়ে জামায়াতের আমির তিনি বলেছেন জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি এই ঘোষণাটা দিয়েছেন। আগামী দিনগুলোতে আসলে কি সংসদ উত্তপ্ত হবে নাকি রাজপথ? দুটাই উত্তপ্ত থাকবে, এই বার্তা পরিষ্কার। কারণ জামাত ইসলামী এরই মধ্যে বা গত 15-16 বছরে তাদের যে সাংগঠনিক বিকাশ ঘটাতে পেরেছে, ওই তথ্য লুকানোর কোনো সুযোগ নাই। আপনি পছন্দ করেন আর অপছন্দ করেন, যেটা নির্বাচনের মাঠেও দেখেছেন। তো আবার জামাত ইসলামী কিন্তু অত্যন্ত জনসম্পৃক্ত হওয়ার চেষ্টা বেশি করছে। কারণ কি, যার যেটাতে ঘাটতি থাকে সে কিন্তু সেটা বেশি করে করে। তো আপনি খেয়াল করেছেন জামাত ইসলামী কিন্তু নির্বাচনের আগেই একটা ডিক্লারেশন দিয়েছিল যে এবার এটা খুব পালস বুঝেই, মানুষের পালস বুঝেই করেছে, অবশ্যই করেছে, যে তারা এমপি হওয়ার পরে ক্ষমতায় যাক বা না যাক, তারা ওই ডিউটি ফ্রি গাড়ি নেবে না, প্লট নেবে না। একটা পর্যায়ে দেখেন বিএনপিও করেছে। তার মানে কি, লক্ষণ কিন্তু ভালো। অর্থাৎ মানুষের কাছে যাওয়ার চেষ্টা, মানুষ এইসব আলাপগুলো কিন্তু করে। আবার জামাত ইসলামী কোটি কোটি টাকার চেয়ে এই জিনিসগুলোকে বেশি ধরে, হাজার কোটি টাকা লোপাট হয়। হ্যাঁ, কিন্তু এগুলোতে খেয়াল করে, ছোট্ট জিনিসগুলোতে মানুষ খেয়াল। জামাত ইসলামীর আমির নির্বাচনের পর দিনে সম্ভবত অথবা একদিন পর নিজে মই এনে বিভিন্ন জায়গা থেকে পোস্টার তাদেরগুলো ছিঁড়ে নিয়েছেন। অর্থাৎ পরিষ্কার রাখার একটা অভিপ্রায়ের বার্তা তিনি দিয়েছেন। আমরা খেয়াল করেছি বিভিন্ন জায়গায় বিএনপির কোনো কোনো আসনে এমপিরাও সেটা করেছেন। তো অর্থাৎ এই যে প্রতিযোগিতাটা, এটা কিন্তু আমাদেরকে ভালো বার্তা দিচ্ছে। তারপরে জুলাই সনদ নিয়ে যেটা, সেটাকেও বলবো
যে বিএনপি তো সেটাকে অস্বীকার করছে না, কিন্তু যে সরকারে যায় তার দায়িত্ব কিন্তু বেশি। যে অপোজিশনে থাকে সে যে কোনো কথা যে কোনো সময় বলতে পারে। বিএনপি সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে চাচ্ছে না তা কিন্তু নয়। তো এরকম একটা জায়গায় সংসদ উত্তপ্ত থাকবে, নমুনায় বোঝা যাচ্ছে যে জামাত অত্যন্ত যন্ত্রণা দেবে। আমি সাদামাটা বাংলা একটা বললাম। প্রশ্ন করে রাখি, কারণ আমার কাছে সময় কম। যেহেতু আজকে জহিরুদ্দিন স্বপন ওই যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি বলেছেন ভয় মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। জি কি দেখছেন জি, সেটা আমরা শুনতে চাচ্ছিলাম। ভয় মুক্ত পরিবেশ এবং সাংবাদিকতার স্বাধীনতা, জি। এই বিষয়গুলো কেমন হবে? এখানে বিষয়টা একটু লম্বা, আমরা চট করে সাংবাদিকতার স্বাধীনতা বলে ফেলি। এখানে দেখেন 3-4টা টার্ম যুক্ত: সংবাদের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা। তারপর যদি এই 3টা বলেন তাহলে সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথাও বলতে হবে, অর্থাৎ ওখানে মালিক কর্তৃপক্ষ ইনভলভ। কথাগুলো সহজ, কিন্তু যেটা অপ্রিয়ভাবে 17 বছর একটা চর্চা কিন্তু হয়ে গেছে, বাজে ধরনের চর্চা, যে ভয় পাওয়ার আগে আমি নিজে একটু ভয় পাই, অথবা ভয় জয় করে আমি দলীয়পনা শুরু করে দেই। এতে করে ভয় নামে যে জিনিসটা আছে এটা আর আমাকে পায় না, বরং আমি বন্দনায় লিপ্ত হই। আমার কাছে বন্দনা হয়তো চায়ও না তারা, কিন্তু আমি সুমুটু হয়ে নিজেই একটু বন্দনা করি, একটু স্তুতি গাই। কেন গাই? হয়তো কেউ প্রাপ্তির মোহে গায়, কেউ না পেয়েও খুশি হয়। এটা কিন্তু এক চরম এক কষ্টকর বিষয় আমাদের প্রফেশনের জন্য। তো আমাদেরও এখানে উপলব্ধির বিষয় আছে, যেটা যদি এর পাল্লা বেশি ভারী হয়, জি, তাহলে আপনি তখন কি ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ পাল্লা ভারী হবে না সেই প্রত্যাশা রাখবো। এই কারণে যে পরিণতি কিন্তু আমরা দেখেছি, যারা এটা করেছেন তাদের কেউ কেউ এখন দেশ ছাড়া, কেউ কেউ কারাগারে আছেন, কেউ কেউ নানান জায়গায় লুকিয়ে আছেন, পথে ঘাটে মাঝে মধ্যে দেখা হয়। তারা হাতে গোনা কয়েকজন লোক এই কাজটি করে বাকিদেরকে কিন্তু অনিরাপদ করে গেছেন। এতে করে ভয় শব্দটা আমাদের মধ্যে কিন্তু পোক্ত হয়ে জেগেছে, আলোচনাও বেশি হচ্ছে। তো তথ্যমন্ত্রী মহোদয় তার জায়গা থেকে বলেছেন, ভয়ে আমরা সবাই থাকতে থাকতে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি, এটা অপ্রিয় সত্য। অনেকটা সার্কাসের ঘোড়া বা বাঘের মতো বেঁধে রাখা হয় কিছুক্ষণ, এরপরে রশিটা খুলে দিলেও সে ওই জায়গাটার বাইরে আর যায় না। তো যেহেতু আমরা মহৎ পেশা, আমাদেরকে জাতির বিবেকও বলা হয়, তো এই বিশেষণটা, এই আদরটুকু, এই সম্মানটুকুর কথা বিবেচনা করে যদি আমরা আমাদের পেশাদারিত্বের জায়গায় ঠিক আছে, আসি, জি। নিশ্চয় ভয় আমাদের থাকবে না। জি, ধন্যবাদ আপনাকে রুবিন হোসেন প্রিন্স। রুবিন ফারহানা কালকে শপথ নেওয়ার পর কিছু কথা বলেছেন। সংসদে এবার আওয়ামী লীগ নেই, এটাকে কিভাবে দেখেন প্রশ্ন করা। সংসদে শপথ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যে আসন থেকে সন্ত্রাসী নির্বাচিত এমপি রুবিন ফারহানা, এবার দেশে 30% মানুষের রিপ্রেজেন্টেশন থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে। তিনি সম্ভবত আওয়ামী লীগের কথা বলেছেন, আওয়ামী লীগের 30%। আমার প্রশ্নটা হলো, আওয়ামী লীগের যারা আমরা 30%-এর কথা বলি, 30% ভোটের কথা বলি, তারা কি ভোট না দিয়েছিল এবার? আচ্ছা, আমি ওইটা বলেই একটু আগে যে আলোচনা করলাম, ছোট্ট একটু পার্ট নেই, ওটা আমি অল্পতেই সেরে দিই। কথা তো ঠিকই যে আমাদের এইবারে যে নির্বাচন করলাম তাতে বিরাট অংশ, মানে কি বলবো, যে বিরাট অংশ দলই, আপনি যদি আমাদের নিবন্ধনকৃত দল হিসাবে বলেন, সেটা নাই। এবং ভোট যেটা দেখানো হচ্ছে, আমি দেখানো হচ্ছে শব্দটা কেন বলছি, এটা বোধগম্য যে 59 এই জায়গায়, তাতে তো টিআইবি অলরেডি এগুলো বলছে টলছে, এটা দেখা যাবে। আমার আছে এটা আচ্ছা, তাহলে আরেকটুও বলে দিই, যেমন আগেই আমাদের, আপনাদেরই পরিচিত বুঝবেন, আমাদের আলাদা নাই, কিন্তু একটা জায়গা থেকে যেটাকে আমি আফোর্ড করে দেখতাম, তাতে যেমন একটা ভোট হিসাবে এরকম জানা গেছিল যে তাতে প্রায় 25% তখন বলেছে, মানে আমার একটা গবেষণায়, যে তারা ভোট দেবে না, এবং 17% বলেছিল আওয়ামী লীগ থাকলে ভোট দিতে যেতাম, বোঝার জন্য। তখন 34% আমাদের ওই জায়গাতে তারা ছিল বিএনপি, আর প্রায় 20% জামাত ছিল। তাহলে আপনি 17 আর 25-কে তো নেগলেক্ট করতে পারেন না। তা সেইটা সময় বলে দেবে যে কিভাবে পার্টিসিপেটরি হবে। ভোটে অনেকে গেছেন, ওইটা আপনি দেখবেন যে এই যে আওয়ামী লীগের নেতারাও যে পরে ভিডিও টিডিওতে বলছে, তারাও কিন্তু এই কথা বলেছে যে আমরা তো পরে প্রতিরোধ করতে বলিনি, অনেকে গেছে স্থানীয় স্থানীয়। সুতরাং সেটা ফলাফল তো আমরা দেখলাম পরের দিন, বিভিন্ন কার্যালয় টার্যালয় খুললো, তাতে মানে কি বলবো, যে সবাই আসছে এটা বলা যায় না, আসেনি তাও বলা যায় না। আমি তো সেটার জন্য অপেক্ষা রেখে দিই। কিন্তু আমি ছোট দুইটা মন্তব্য খালি করি। একটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা করছেন। দেখেন, আমি সরকারের সামনে চ্যালেঞ্জ এইটা নিই, কারণ এটা জানি যে যাদের কথা বলছি মুক্তিযুদ্ধের বিরোধী, এগুলো আমরা বলতে পারি, বলবোই অবশ্যই, কিন্তু তারা তো শক্তি অর্জন করেছে, সেইটা তো হিসাবে রাখতে হবে। এইখানে আমি দেখি একটা পলিটিক্যাল চ্যালেঞ্জ আমাদের তো আছেই, আমরা যারা বাইরে আছি, আমি বাইরের কথা বলছি না, সরকারের কথা বলছেন। দেখেন, বিএনপিও শেষে তো মুক্তিযুদ্ধকে আফোল্ড করে তার ভোট চাইতে হয়েছে,
এবং আমি তো বলি আমাদের বামপন্থীদের ভোট যা ছিল কমে গেছে, তার বিরাট অংশ শেষে মনে করছে দেশটা আগে বাঁচাই, ওইদিকে চলে গেছে। আমার সমর্থক বাহিনী আমাকে ভোট না দিয়ে এটা করেছে, আমাকে বলেছে যে ভাই ভোটের গেলে যে ভাই এবার বাদ দেন, দিতে পারবো না, আমি যে অঞ্চলে থাকি এই অঞ্চলেও। তা যাই হোক, আমি বলছি সেই চ্যালেঞ্জের জন্য দুইটি তিনটা জিনিস আছে, ব্যাখ্যা না করে বলি। একটা হচ্ছে তাকে তো সেই পলিটিক্সটা তাহলে করতে হবে, করে তাদের পলিটিক্যালি পরাজিত করতে হবে এই রাজনৈতিকভাবে। এটা কিন্তু এই সরকারের সামনে চ্যালেঞ্জ, এইটা একটা। আর একটা এটাকে আমি পজিটিভই দেখতে চাই, যেটা হচ্ছে যদিও আমি মনে করি যে অনেক সময় আমাদের রাজনীতিবিদরা দুই একটা এমন এমন কাজ করি, মিডিয়ার কাভারেজ টাভারেজ, এটা যার যেটা কাজ সেটা করতে দেওয়াই উচিত। আমি যখন রাষ্ট্র পরিচালনা করব আমার কাজ সেইটা হবে। আপনি যখন এইখানে অ্যাঙ্করের দায়িত্ব পড়েছে ওটাই তো প্রধান, সুতরাং আপনি ওইখানে যে একটু মাহাত্ম গেথে নিজেই ওইটা কি বলে যে দড়িতে গিরে দিচ্ছেন, এইটা মাহাত্ম গাওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। কিন্তু পজিটিভ যেটা বলি, দেখেন ওই যে ভাই একসময় তো ছাত্র আন্দোলনের তো আমরা ছিলামই, তাই একসময় দেখবেন যে যখন ছাত্র আন্দোলনের কথা উদাহরণ দিয়ে এখানে রাজনীতিতে বুঝবেন, দেখা গেল ছাত্র ইউনিয়ন তার শক্তিশালী হয়ে মেধার চর্চা করছে, তখন ছাত্রলীগ ছাত্র দল এটা রাজনীতি যদি ছাত্র ইউনিয়নটা উপরে থাকে, ওইখানে কিন্তু মেধার কাজই তাকে কিছুটা হইলেও করতে আসতে হয়েছে। কিন্তু হ্যাঁ, প্রভাবিত করে এবং ওইটাই তাকে আসতে হয়, একটু লেখাপড়া করেই তার জায়গা বলতে হয়। আবার যখন একটা লাঠি নিয়ে আসে তখন পাল্টা লাঠি আনতে হয়। তা সুতরাং এইখানে উত্তপ্ত, হ্যাঁ সংসদ থাকুক, আমি রাজপথ উত্তপ্ত থাকবে না আমি তা বলি না, কিন্তু অবশ্যই ন্যায়সঙ্গত জায়গায় থাকতে হবে, জনজীবনের সংকট সেটা আছে। কারণ ওইটা প্রথম দিন থেকে বলছি রাজপথে ভাই আমিও তো থাকবো, কারণ রাজপথ নিয়ে এটা সমস্যা না, সমস্যা হবে সমস্যা না। আমি বলি যে এটাকে পজিটিভ দেখতে হবে, যে ওইখানে যদি যে কাজটা করে সরকার যাতে ওই কাজের বিবেচনা করেই তারাও দায়িত্বশীল আচরণ করে। যেমন এটা তো আমি খুবই কারেক্টলি বলি, কতদিন ধরে আমরা বলছি, আমি তো কত বক্তৃতা করছি যে আমরা ক্ষমতায় গেলে কি বলে জালনা দরজায় পর্দা থাকবে না আমাদের এমপিদের, এবং শুল্কমুক্ত গাড়ি তো দূরের কথা কিছুই নেব না, এবং এইখানে এসে আমাদের ওই হোস্টেলেই তারা থাকবে ওই কাজের জন্য, এবং এই সময় ব্যবসা বাণিজ্য তার পরিবারের সবার সাথে বন্ধ থাকবে। এক ধাপ ওইটা কারেক্ট হলে তো হয়েছে, এসেছে তো বেস্ট। এবং বিএনপিওর সাথে সাথে বলেছে এটা অফকোর্স পজিটিভ। আমরা এই ধরনের কতগুলো পজিটিভ ট্রেনও যদি সেট করতে পারি, কিন্তু এক ধাপে তো এটা আমরা বলছি কিন্তু ন্যূনতম গণতন্ত্রের পথে যাত্রা, কাল পরশু হয়ে যাবে নট দ্যাট, কিন্তু ওইটাও যদি আমরা করতে পারি সেটা কিন্তু পরবর্তীর জন্য এবং দেশের জন্য একটা পজিটিভ। কে কতদিন ধারণ করে সেটা বিষয় আপনি একটু বলার চেষ্টা করেছিলেন টিআইবি রিপোর্টের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত 40% আসনে একাধিক অনিয়মের চিত্র দেখা গেছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সোমবার দুপুরে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, দৈব চয়নের ভিত্তিতে 70টি আসনে নির্বাচন পর্যবেক্ষণ করে অনিয়মের চিত্র দেখতে পেয়েছে টিআইবি। অর্থাৎ যে 40% আসনে অনিয়মের কথা বলা হচ্ছে সেগুলো মোট 300 আসনের 40% নয়, বরং 70টি আসনের মধ্যে 40%। তাহলে টিআইপির রিপোর্ট যদি সত্য হয় তাহলে নির্বাচনটা কেমন সুষ্ঠু হলো? না, আমি এক কথাই বলি, দেখেন আমরা অনেক সময় যখন বলি অবাধ সুষ্ঠু, এই কথার সাথে শেষে কিন্তু আমাদের বলতে হয় গ্রহণযোগ্য। গ্রহণযোগ্যটা কেন বলি জানেন? আমি আমারটা বলি, আমরা কিন্তু অনেকদিন ধরে বলি, সেবার একটু এই জায়গায় চলে আসি যে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, একটা আমূল পরিবর্তন করে নির্বাচনের জায়গায় যাওয়া দরকার। আমরা কিন্তু সেটা পারি নাই। আচ্ছা, আমূল সংস্কার কাগজে কলম লিখলে কালকেই পারতাম, আমিও তো মনে করি না, কারণ সমাজটা শ্রেণীবিভক্ত রাখলে ওটা পারা যাবে না, তাহলে ন্যূনতম গ্রহণযোগ্য জায়গায় যেতে হবে। তাহলে এই যে নির্বাচনে দেখবেন সেই দিকে এসে আমরা কিন্তু বলার চেষ্টা করছি, আমি তো একাধিকবার বলেছি যে দেখেন এইখানে ভোট দেওয়ার একটা সুযোগ হলো, কিন্তু ভোটে দাঁড়ানোর অসমতা কিন্তু থেকে গেল, টাকা ছাড়া ভোটে দাঁড়ানো যায় না, সংস্কার আলোচনা করতে পারে নাই। তারপরে দাঁড়ানোর পরে এনিহাও জেতার জন্য আমরা শেষে বলছিলাম এখন তাহলে বুথ দখল টকল একটা থাকবে, ওইটাও যদি আপনি কিছুটা ঠেকাইতে পারেন, কিন্তু চলে আসবে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, ওই জায়গায় আপনি ম্যানিপুলেট পারবেন কিনা। কারণ আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার থাকলেও এখানে নানা মত পথের লোক ছিল, বিভিন্ন জায়গায় প্রিসাইডিং অফিসার অন্যরা যারা হয়েছে তারা কোন মতের লোক জানি, রিটার্নিং অফিসার জানি, আমরা বলেছিলাম ওইটাকে রদ করেন, সবটা হয়নি। যেমন ধরুন বোঝার জন্য বলি, আমি এটা নিয়ে অত কোশ্চেন করতে চাই না, বলুন আমি যখন ভোট দিতে গেলাম যে কেন্দ্রে, অবশ্যই ভোট দিয়েছি, আমি তো বলি 18 ভোট দিয়েছিলাম তো আমি, কিন্তু পরে জানলাম যে রাতে ভোট হয়েছে, সেজন্য আমি দেখলাম যে আমাকে বাদ দেন, আমি অন্যদেরটা আগে খেয়াল করলাম যে ছবিটা দেখে একটু ভালোভাবে মেলানোর থেকে না আমার এটা জিতছে, এবং অযাচিত হয়ে একজন জিজ্ঞেস করলে আপনার বাবার নাম কি, তো ওর এইটা বুদ্ধিও নাই ছেলেটা, যাই হোক সরি, আমি তার প্রতি সম্মান রেখেই বলছি, আমি কাউকে অসম্মান করতে চাই না, যে যদি কেউ ভুল ভোট দিতে আসে 2 নম্বরই করে, ও তো বাবার নামটা মুখস্থ করে আসে। তো এইখানে যে মিলানো ছবি দেখে নিশ্চিত কি না দেখে করার, এইটা প্রথম একটা কিছু ব্যত্যয় হওয়াটাই স্বাভাবিক হয়েছে, এটা আমরা দেখছি ব্যালট নিয়ে আগের দিন থেকে সন্ধ্যায় যেটা শুরু হয়েছে। সুতরাং টিআইবির এটা তো যথাযথই,
তাতে করে ওই যে বললাম, আমি আগে বললাম যে এইটা নিয়ে নানা কথা আছে। আপনি এই যে এখানে শুনলেন না যে দুইজনের এইখানে টানাটানি, তারপরে অনেক ঘটনা বলি। সুতরাং অনিয়ম যে হয়নি তা বলা যাবে না, কিন্তু এত সবের পরে ওই যে ন্যূনতম গ্রহণযোগ্য জায়গাটা ধরেই জি। আমরা আগাতে চাই। এবং এইটা যদি আমরা এখন সুনির্দিষ্ট করে ফেলতে পারি, এবং আমি বলবো এই সরকারকেই এবং সবাইকে বলবো, আমি সহ অন্যদেরকে, যে এখন থেকে আসেন একটা বড় কাজ করি, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজটা শুরু করি। ধন্যবাদ। তাহলেই দেখবেন আগামীতে আরো অনেক বেশি আমরা সংকট দূর করে যেতে পারবো। ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। জি। ভাই একটু করে বলছিলেন যে আমি বলছিলাম যে রুমিন ফারহানের কথা যে 30% অনুপস্থিতিতে নির্বাচন হয়েছে, কিন্তু আমরা যা দেখেছি বিভিন্ন এলাকা ঘুরে, আপনি নিজের এলাকায়, আমি আমার এলাকায় দেখেছি আওয়ামী লীগ লোকেরা অনেকে ভোট দিয়েছেন এবং সে অনেকে বলছেন যে বিএনপি আসার কারণে আওয়ামী লীগের প্রত্যাবর্তন শুরু হওয়ার সম্ভাবনা আছে। কবে নাগাদ প্রত্যাবর্তন হতে পারে বলে মনে হয় আওয়ামী লীগ? যারা যারা এটা বলছেন তারা মন গড়া বলছেন না, বাস্তব দৃষ্টি বলছেন। তো আবার আওয়ামী লীগের প্রত্যাবর্তন শব্দটার সাথে আমি আপত্তি করি। সেই, আওয়ামী লীগ তো নাই হয়ে যায়নি, এই, একদম আছেই। চিহ্নিত কিছু লোক পালিয়েছেন। এরা মোটামুটি আপনি যে আওয়ামী কাউকে লীগের যে কার্যক্রম তো নাই। ভালো কার্যক্রম আছে, নির্বাচনেও ভালো কার্যক্রম ছিল। ছিল, সেই। আর বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগকে হাসিল করার জন্য, আয়ত্তে নেয়ার জন্য বিএনপি এবং জামাতে ইসলাম প্রতিযোগিতা করেছে বিভিন্ন জায়গায়, কারণ ভোট তো দরকার। তো আপনি এটাকে ইতিবাচকভাবে নেন, যেখানে 17-18টা বছর ভোটে তো খুঁজতে হয়নি আপনার। কেউ ভোট দিল কি দিল না, কেউ কেন্দ্রে এলো কি এলো না, এটা ম্যাটার করেনি। এবার আমি ইতিবাচকভাবে দেখছি এই কারণে যে অনেক বছর পরে নির্বাচনে ওয়াদাও দিতে হয়েছে। গত 3টা নির্বাচনে কিন্তু প্রিন্স ভাই বোধহয় খেয়াল করেছেন, কোনো ওয়াদাও দিতে দিতে হয় হয় নাই, ঠিক, যে আপনি ভোট না দিলেও চলবে। সেই। তো এই ছোট্ট ছোট্ট সূচকগুলো যদি আপনি নেন, তারপরে কবর থেকে এসে কেউ এবার ভোট দিয়েছে, আমাদের কাছে কিন্তু এই তথ্য এখনো নেই। না, পাহারায় ছিল অর্থ হলো কবর থেকে আসতে পারেনি। না, এরকম কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তো তো গত 3টা বার আমরা দেখেছি পরবাস বা কবর থেকে এসেছে, আবার ভোট দিয়ে কোন ফাঁকে চলেও গেছে। তো এবার ওই ধরনের লক্ষণ আসেনি। আবার নির্বাচনে যে শতাংশের হিসাবটা আমরা বারবার বলছি, এটা 2টা পার্ট, একটা হচ্ছে নির্বাচনে আর একটা হচ্ছে সংসদে। আমাদের এখনো যেই প্রথাগত অথবা বিদ্যমান ব্যবস্থা, প্রিন্স ভাই, সম্ভবত 1% ভোট পড়লেও ভোটটা বৈধ হয়ে যায়। হ্যাঁ, বাস্তবে তাই। বাস্তবে হ্যাঁ, ওটা কোনো সংখ্যা হ্যাঁ। উল্লেখ নাই। তাহলে এবার যেহেতু অন্তত একটু মাত্রাগতভাবে বেড়েছে, আবার টিআইবি যে তথ্যটা দিয়েছে, আমি মনে করব গণতান্ত্রিক ব্যবস্থাপনায় তারা একটা ভূমিকা রেখেছে, চাপ তৈরি করেছে। সেই, কোথাও কোথাও জামাতে ইসলাম যে অভিযোগ করেছে, কোথাও কোথাও বিএনপিও কিন্তু কাছাকাছি অভিযোগ করেছে। যে অভিযোগের অন্তত একটা অভিযোগ বক্স তো খোলা হলো, আপনি অভিযোগ করতে পারছেন। আগে তো অভিযোগের পর্ব ছিল না। তারপরে আসেন সংসদের বিষয়ে। সংসদকে কার্যকর করতে গেলে বা অন্তত আলোচনা গরম রাখতে গেলে অনেক লোক লাগে না। আমি এখানে উদাহরণ হিসেবে 73-এর সংসদের কথা উল্লেখ করব। একা একজন সুরঞ্জিত সেনগুপ্ত গোটা সংসদকে কিন্তু কাঁপিয়ে দিয়েছেন। ওই আমলেও সরকারের নানান ত্রুটি বিচ্যুতি তিনি ধরেছেন। বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এবার সংসদে যারা গেছেন, জামাতে ইসলামীর মধ্যে যারা গেছেন, শীর্ষ পর্যায়ের কয়েকজন তো দুর্দান্ত মেধাবী, সত্য তো। আবার এনসিপির থেকে যে 4-5-6 জন গেছেন, তারা কথা বলে অভ্যস্ত, বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ধরে অভ্যস্ত। আর সেটা প্রয়োজনও সংসদীয় রাজনীতিতে, আপনাকে ছায়ার মতো লেগে থাকা, যেটাকে আমরা সুন্দর করে শেডো গভর্নমেন্ট বলি বা ছায়া সরকার বলি, প্রয়োজন আছে সেটার। অভিযুক্ত করাও উচিত, কারণ চাপে রাখার প্রশ্নে অভিযুক্ত করা কিন্তু অন্যতম একটা টনিক। আবার সেই ক্ষেত্রে যারা সরকারে থাকে তারা সতর্ক থাকে। একেবারে অবারিত হয়ে গেলে যা করলাম তাই নিয়ম, সংসদে যা ইচ্ছা তাই করলাম, এবার বোধহয় সেটা হচ্ছে না, কারণ প্রথম দিনের নমুনায় আমরা সেটা দেখতে পেয়েছি। তো এই অভিযাত্রা যদি অব্যাহত থাকে, যার কথা আনলেন একজন ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনিও সংসদকে প্রাণবন্ত করার প্রশ্নে, উত্তপ্ত রাখার প্রশ্নে একাই অনেক। তো তার সাথে নিশ্চয়ই তিনি আরো সহযোগী পাবেন। সেটাকেও আমরা নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে দেখতে পারি। আর রাজপথের যেটা, সেটা উত্তপ্ত থাকবেই। যেমন আমার সামনে যেহেতু প্রিন্স ভাই আসেন, এই জন্য বলতে হয়, বাংলাদেশে এখনো মানুষের কষ্টের কথা, বিশেষ করে শ্রমজীবীদের কষ্টের কথা ওরা বলতে আগে পল্টন মোড়েই আসে। সিপিবি নেতাদের কাছে ওরা মনের কথা বলে, অন্তত অভিযোগটা দেয়। তারা হয়তো রাজনৈতিকভাবে ভোটের রাজনীতিতে বা সংসদের রাজনীতিতে তারা ধরেন ফেল করেছেন বলা চলে, ঠিক, কিন্তু কষ্টের কথাটা তাদের কাছে আগে এসে বলে। তারা আবার এগুলো নিয়মিত বলে। আমরা তো আজকে ডিউটি ফ্রি গাড়ির কথা বিএনপি বা জামাতে ইসলাম বলছি, তারা অনেক আগ থেকে বলছেন। এবং অনেক আগ থেকে তারা আরেকটা কথা বলছিলেন, যেটা গত কয়েকদিন আবার উচ্চারণ হচ্ছে না, আশা করি আবারও হবে, যে এমপি মহোদয়রা
তারা আইন নিয়ে থাকবেন, থাকবেন শুধু এই যে তারা বললাম আইন নিয়ে থাকবেন। তাদের নামে তো এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তারা গম নিয়ে থাকবেন না আশা করি, তারা রড সিমেন্ট নিয়ে থাকবেন না। নিশ্চয়ই আলোচনা আবার আসবে। নির্বাচনের আগে কয়েকদিন এই আলোচনাটা একটু গরম হয়েছিল, আমরা আশা করেছিলাম যে এবার এটা নিয়ে কথা হবে, কিন্তু না, খেয়াল করলাম যে ওই পুরনো বন্দোবস্ত, কে রাস্তা করে দিবেন, কে ব্রিজ করে দিবেন, এসব আলাপটা বেশি হয়ে গেছে। আবার নির্বাচনের টাকার বিষয়টা প্রিন্স ভাই গত কয়েক বছরের তুলনায় এবার বোধহয় বৈধতা বেশি পেয়েছে। হ্যাঁ, পেয়েছে। প্রকাশ্যে টাকা দেয়া, বিকাশে টাকা দেয়া, সেই। দান দেন আর অনুদান দেন আর ভিক্ষা দেন প্রকাশ্যে, সেটারও নিশ্চয়ই আলোচনায় আসবে যে টাকাকে কেন প্রাসঙ্গিক করা হচ্ছে নির্বাচনে এত বেশি করে।